জনাব শরীফুল হক ডালিম, যাকে আমরা সাধারণভাবে মেজর ডালিম হিসেবে চিনি, তার একটা সাক্ষাৎকার পাবলিশড হয়েছে একটা ইউটিউব চ্যানেলে। বিখ্যাত ইউটিউবার মিস্টার ইলিয়াস হোসাইনের একটা চ্যানেলে তার সাক্ষাৎকার এসছে এবং ইলিয়াস হোসাইনের এই সাক্ষাৎকারে অকল্পনীয় রকম ভিউ হয়েছে। আমি লাইভ দেখিনি, আমি ফেসবুকে অনেকে লিখতে দেখলাম যে কোনো একটা সময় 8 লক্ষ মানুষ এটা ভিডিওটা দেখেছেন লাইভ, এবং আমি যখন দেখেছি তখন 9 মিলিয়নের মতো মানুষ এই ভিডিওটা দেখেছেন। তার মানে এটা অনেক অনেক মানুষ দেখবেন, দেখা হওয়ারই কথা। ইনফ্যাক্ট এই ভদ্রলোকের প্রতি আমাদের অনেক কৌতূহল আছে এবং তাকে কথা বলতে দেখা যায় না। 1975-এর 15ই আগস্টের ঘটনার সাথে জড়িত মূল মানুষদের অনেকেরই আমরা কথা শুনে, মূল এই অর্থে বলছি যে মূল পরিকল্পনার সাথে সম্ভবত মেজর ডালিম ভাই ছিলেন না, তার বক্তব্যেও এই ধরনের বক্তব্য আছে। এটা মূলত ফারুক রশিদদের পরিকল্পনার বিষয় ছিল। তো তারপরও ডালিম কথা বলেননি, উনি কথা বলেছেন, এটার প্রতি খুবই আগ্রহ ছিল এবং নিশ্চয়ই কথা বলতাম, কিন্তু আমাকে অনেকেই আমার গতকালের ভিডিওতে লিখছেন যে আমি কেন এটা নিয়ে কথা বলছি না। আসলে কারণটা হচ্ছে এটা না দেখে কথা বলতে চাইনি, এবং এটা খুব দীর্ঘ একটা ভিডিও, 2 ঘন্টার একটু বেশি। আমার 2 ঘন্টা সময় হচ্ছিল না। আর সত্যি বলতে আমি যখন এই ধরনের ভিডিও নিয়ে কথা বলি সেটা আমি একাধিকবার শুনি, অন্তত 2বার, কখনো 3বারও শুনেছি, এমন হয়েছে। সো এটা কি দেখা সম্ভব ছিল কি না এতবার, 2বারও, মানে একবার দেখার সময় করে উঠতে কঠিন হয়েছে। সো অবশেষে দেখলাম এবং মনে হলো এই ভিডিওটা আসলে আমার দ্বিতীয়বার দেখারও প্রয়োজন নেই। আমার কিছু কথা আমি আসলে এটা নিয়ে বলবো, খুব খুঁটিয়ে খুঁটিয়ে বলারও তেমন কিছু নেই। অনেকেই অনেক কথা বলেছেন, অলরেডি অনেক কথা বলেছেন সোশ্যাল মিডিয়াতে, আমি খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছেন এমন দেখেছি। কিন্তু আসলে এই ইন্টারভিউটার আসলে ইম্প্যাক্টটা কি, উনি কি বলেছেন সেটার ঐতিহাসিক ইস্যুর আলোচনা চাইতে সম্ভবত এই আলোচনাটা বেশি জরুরি। এই ইন্টারভিউটার সময় এখন কেন? এই ইন্টারভিউ দিয়ে আসলে কি কোনো কিছু অর্জন করতে চাওয়া হয়েছে? এই কথাটা জরুরি। কারণ হলো মেজর ডালিম বারবার বলছেন যে উনি ওনার বইতে লিখেছেন, বইয়ের কথা মুখে বলছেন। তো তাহলে উনি কি খুব নতুন কিছু যুক্ত করেছেন এখানে? আমি মেজর ডালিমের বইটা পড়িনি, কিন্তু আমি ফেসবুকে দেখলাম যারা ওই বইটাও পড়েছেন তারা দুটো তুলনা করে বলছেন যে ওনার বলার প্রায় সব কথাই তারা আগে ওই বই থেকেই জানতেন। তো তাহলে উনি কি নতুন যোগ করলেন? কি যোগ করলেন? কেন আমরা এত আগ্রহী হয়ে উঠলাম? কেন মেজর ডালিমকে দেখার জন্য মানুষজন হুমড়ি খেয়ে পড়লো? কথাগুলো তো মাঠে আগেই আছে। এর কারণ হয়তো একটা যে আমরা অনেকে পড়িনি, যে আমি বললাম আমি নিজেও ওনার বইটা পড়িনি, ফলে অনেকে শুনতে চাইলো এবং উনি কি বলেছেন। এবং মেজর ডালিম ওই ঘটনায় যতটুকুই রোল প্লে করুক, তার সেই ঘোষণাটা যেহেতু বেতারে তিনি রেডিওতে তিনি দিয়েছিলেন, সেই কারণে ওনার নামটা মানুষের কানে ওইভাবেও গিয়েছিল এবং অনিবার্যভাবেই তিনি জানেন। এবং তার স্ত্রীকে নিয়ে বেশ কিছু মিথ প্রচলিত ছিল, যে মিথগুলো তিনি নিজেই বাস্ট করেছেন এই ইন্টারভিউতে। তো সব কিছু মিলে ডালিম খুবই খুবই আলোচিত নাম ছিল, মানুষ দেখতে গেছেন। ওনার কন্টেন্টে আমি জানি না কেউ কি পেয়েছেন এমন একটা কিছু খুবই স্ট্রাইকিং, যেটা আমরা আসলে জানতাম না কখনো। আমি জানি না তার স্ত্রীকে নিয়ে ঘটনাটা ওনার বইতে উনি লিখেছেন কি না। লিখে থাকলে এটাও পুরনো ঘটনা, না হয় এটা একটা স্ট্রাইকিং বিষয় হতে পারতো, একটা নতুন বিষয় আনা। আর 2-একটা এসছে, এগুলো খুব স্ট্রাইকিং, কিন্তু এগুলোর সাথে কোনো রকম কোনো ইন্টারেস্ট জড়িত আছে কিনা আমাদের সেই প্রশ্ন আসলে করা উচিত হবে। আমি জিয়া সম্পর্কে এখানে যা উনি বলার চেষ্টা করেছেন সেগুলোর কথা বলছি, আসবো সেই জায়গায়ও। কিন্তু একটা খুব সিগনিফিক্যান্ট বিষয় আছে, সাম্প্রতিক মুভমেন্ট, এবং সেটা নিয়ে আমি অনেকের আলোচনায় আসলে ওই বিষয়টাকে মানে খুব বেশি গুরুত্ব না দিতে দেখেছি। আমার কাছে মনে হয় ওটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় ইন্টারভিউর। আমি আসবো শেষের দিকে। জনাব ডালিমের ইন্টারভিউতে কয়েকটা জিনিস একটু টাচ করতে চাই, যে উনি আসলে কি করেছেন, কি বলেছেন, মানে সেটা যদি বলি। অনেক ইস্যু এনেছেন যেখানে এই প্রসঙ্গ এসছে, মানে আমি কয়েকটা ছোটো জাস্ট টাচ করে চলে যাই। উনি রবীন্দ্রনাথের গান নিয়ে আমাদের জাতিসঙ্গীত হওয়া নিয়ে আপত্তি করেছেন, যে ইনি একজন ভারতীয় এবং ভারতের জাতীয় সঙ্গীত তার নামে আছে, আমরা কেন করব, আমরা কেন নিলাম, আমাদের তো নজরুল ছিল, আরও পোয়েটস ছিল, এটা আমাদের এক ধরনের দুর্বলতা, আমাদের অক্ষমতা যে আমরা পারি নাই।
এটা ভুল না যে আমরা আমাদের দেশের আমার এই মাটিতে জন্মানো কোনো পোয়েটকে দিয়ে বা নতুন করে গান লিখে নেওয়া যায়, কিন্তু যে তথ্যটা উনি যখন নজরুলের নাম বলেন, যখন আমরা স্বাধীন বাংলাদেশে জাতীয় সঙ্গীত নিচ্ছি, নজরুল কিন্তু তখনও বাংলাদেশি নাগরিক হননি, তিনিও ভারতীয় নাগরিকই ছিলেন। সুতরাং এই যে এই কথাটা বলছি, এর মধ্যে আসলে ঠিক ভারতীয় ইস্যু না। ইস্যুটা কি আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। রক্ষী বাহিনীর কথা বলছেন, ভারতীয় বাহিনীর বিকল্প ছিলেন, এই ধরনের আলাপ তিনি আনছেন। এবং শেখ মুজিবুর রহমান ভারতের মানুষ ছিলেন এবং একটা পর্যায়ে ভারত বাংলাদেশকে আসলে করদ রাজ্যে পরিণত করার জন্য স্বাধীনতা জন্য সাহায্য করেছে। তারপরে ভারত যেহেতু একসময় সোলজার সরিয়ে নিতে হয়, তাই তখন তার জায়গায় রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে। ভারতের বাংলাদেশ নিয়ে পরিকল্পনা, এখানে ওই যে 7 পয়েন্ট একটা চুক্তির কথা বলা হয়, সেই চুক্তিটার কথা তিনিও এনেছেন, কিছু ধারা তিনি বলেছেন। এই চুক্তিটা আমরা অনেকেই দেখেছি এবং এই চুক্তির ভিত্তিতে যদি হয়ে থাকে তো আসলে এটা তো ভয়ঙ্কর ব্যাপার, কোনো সন্দেহ নেই। এবং ভারতের পাকিস্তানকে দুর্বল করা তো পরিকল্পনা ছিলই, ঠিক করদ রাজ্য পুরোপুরি না হলেও বাংলাদেশ ভারতের সাথে লাইনড হয়ে পুরোপুরি চলবে, এটা ভারতের প্রত্যাশা ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে, মেজর ডালিম দাবি করছেন তিনি ওই যুদ্ধের সময়গুলোতেই এটা জানেন, এটা বোঝেন। এগুলো যদি হয়ে থাকে তাহলে তিনি শেখ মুজিবুর রহমানের, মানে শেখ মুজিবুর রহমান দেশ ছেড়ে চলে গিয়েছিলেন ফর শিওর, কিন্তু এবং হ্যাঁ, মেজর ডালিম যে কথাটা বলেন মুজিব স্বাধীনতা চাননি, আমি ওনার সাথে এটাতেও একমত। শেখ মুজিবুর রহমান শেষ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, একজন বুর্জোয়া পলিটিশিয়ান যা চায়। উনি নির্বাচনে জিতেছেন, উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, কোনো সন্দেহ নেই। তো সেটা উনি বলেছেন, ঠিক আছে, কিন্তু তার জন্য যুদ্ধ করা, উনি ভারত করদ রাজ্য বানাবে, তাহলে এই করদ রাজ্য তৈরি করার জন্য তিনি যুদ্ধ করেছেন বীরত্বের সাথে। উনি একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, উনি মুক্তিযোদ্ধা মানে কি করেছেন, উনি কিভাবে ট্রেন করেছেন সবাইকে, সব কিছুর দীর্ঘ বর্ণনা আছে। তো সেটা অদ্ভুত শোনায়। এবং রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে ভারতের স্বার্থে, এটাও আমার কাছে খুবই ডিসপিউটেড ইস্যু মনে হয়, কোনো সন্দেহ নেই। জিয়াউর রহমান সম্পর্কে অনেক কথা আছে, আমি একটু পরে আসছি, সেটা নিয়ে কথা বলবো। কিন্তু মুক্তিযুদ্ধ সময়কালে কয়েকটা কথা খুব ইন্টারেস্টিং উনি বলেছেন, আমি জানি না ওনার বইতে উনি এগুলো লিখেছেন কি না। যে সময় একটা সেনা পরিষদ তৈরি করা হয়েছিল এবং তখন 25 বছর আগামীতে বাংলাদেশ কেমন হবে তারা নাকি যুদ্ধের সময় সেই জিনিসটা করছেন। এবং সেই সময়ে জিয়াউর রহমান কোরআন ছুঁয়ে শপথ করেছিলেন যে তিনি তাদের সাথে থাকবেন, তাদের সামনে নেতৃত্ব দেবেন, তবে শর্ত ছিল তিনি রাষ্ট্র ক্ষমতা যাওয়ার আগ পর্যন্ত এই তথ্য জানানো যাবে না, এরকম কথা উনি বলছেন। এবং শেষ পর্যন্ত উনি পেরে ওঠেন নাই, মানে ওনার যে পেরে ওঠেন নাই মানে উনি যে শপথ করেছেন সেই শপথটা উনি রক্ষা করেন নাই, কথাটা এই রকম উনি বলেছেন। জিয়াকে অবশ্য উনি ক্ষমা করে দেওয়ার কথাও বলেছিলেন, একটা স্মৃতিচারণ করছেন। আবারও তিনি বলছেন, তিনি তার বইতে এটা লিখেছেন, উনি যখন চায়না ছিলেন, তার বাবা আবার জিয়ার ক্যাবিনেটের খুবই সিনিয়র মিনিস্টার ছিল, সেখানে জিয়ার সাথে কথোপকথনের কথা তিনি এনেছেন। কিন্তু যে কথাটা জরুরি সেটা হচ্ছে, একটা পর্যায়ে জনাব ইলিয়াস তাকে জিজ্ঞেস করছেন যে আপনাদের কি শেখ মুজিবুর রহমানকে পদচ্যুত করার ইচ্ছে ছিল? মানে আমরা খেয়াল করি, যুদ্ধের সময় বসে মেজর ডালিম মনে করছেন মুজিব ভারতীয় এজেন্ডাই বাস্তবায়ন করছেন, তাই তাকে পদচ্যুত করতে হবে। তাই যদি হয়ে থাকে তিনি মুজিবের এক অর্থে অধীনে তো বটেই, কারণ যে মুজিবনগর সরকার তৈরি হয়েছিল, আমাদের অস্থায়ী সরকার তৈরি হয়েছিল, তার প্রেসিডেন্ট তো মুজিব ছিলেন। এবং শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চাননি, কিন্তু শেখ মুজিবুর রহমানের নামেই যুদ্ধ হয়েছে, এতে কোনো কনফিউশনের কিছু নেই। তো তা যদি হয়ে থাকে, যুদ্ধ করছেন এটাকে স্বাধীন করার জন্য করে মুজিবের হাতে তুলে দেবেন, তারপর মুজিবকে একদিন তারা পদচ্যুত করবেন, এসব পরিকল্পনা যুদ্ধের মধ্যে বসে বসে তারা করছেন। আমি জানি না, কেউ কেউ বলে না, দেখেন আপনারা যা ভালো মনে করেন, আমার কাছে তাই মনে হলো আর কি। এবং বাংলাদেশের স্বাধীনতার কথা পাকিস্তান নেভির এক অফিসার প্রথম, ধারণা করি তিনি বাংলাদেশের সন্তান, তখন যেহেতু পাকিস্তানি ছিল, সেই আলাপ তুলেছেন। অথচ বাংলাদেশের মাটিতেই প্রচুর মানুষ স্বাধীনতার আলাপ তুলেছেন, ভাসানী তুলেছেন, সিরাজুল আলম খানরা বহু আগে তুলেছেন। তারা কেউ নন, একটা ডিফারেন্ট ন্যারেটিভ আমাদের সামনে নিয়ে আসা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু আমি ওনার বই পড়িনি তাই আমি জানতাম না বইয়ে আছে কি না। মেজর ডালিম আসলে খুব আলোচিত হয়েছেন, এই নামটা আমরা ছোটবেলা থেকে শুনতাম এই একটা কারণে, যে তার স্ত্রীকে
শেখ কামাল তুলে নিয়ে যান তার সাঙ্গপাঙ্গরা সহ, এবং ধর্ষণ করেন, এই ধরনের কথাও আমরা শুনেছি। আমরা বাস্তবে, আপনারা সবাই শুনেছেন কিনা জানি, আমরা ছোটবেলায় জাস্ট শুনেছি কানে। তার বর্ণনা অতি ডিটেল এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং অনেক অপ্রয়োজনীয়ভাবে বড় করা হয়েছে। এই 2 ঘন্টার এটা হওয়ার দরকার ছিল না। এটা খুবই কেয়ারফুলি প্ল্যান্ড হলে 2 ঘন্টা না, উনি 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা কথা বলুক, কিন্তু এটা যদি কেয়ারফুলি প্ল্যান্ড হতো আমরা অনেক বেশি তথ্য হয়তো পেতে পারতাম। উপস্থাপকের উচিত ছিল তাকে আরও, করেছেন উনি লিডিং প্রশ্ন করেছেন, কিন্তু আরও করা, কারণ আমরা ডালিমের কাছ থেকে আসলে অন্য অনেক কিছু জানতে চেয়েছিলাম যেটা উনি ওনার বইয়ে বলেননি। সে কারণেই বলবো প্রশ্ন বা সব কিছুর মধ্যে একটা প্যাটার্ন ছিল, সেই প্যাটার্নটাই আমি আসলে খুঁজতে চাই। এটাই আসলে মূল টেক অ্যাওয়ে এই ইন্টারভিউর। তো যাই হোক, উনি ওখানে দীর্ঘ বর্ণনা দিয়ে জানা গেল তার স্ত্রী ধর্ষিত হওয়া দূরে থাকুক, শেখ কামাল সেখানে থাকা দূরে থাকুক, তাকে অপহরণই করা হয়নি, তুলেই নিয়ে যাওয়া হয়নি। তুলে নিয়ে যাওয়া হচ্ছিল মেজর ডালিমকে তার স্ত্রী তার স্বামীর নিরাপত্তার জন্য, বোধ করি এটাই যৌক্তিক। তিনি এবং তার খালা গাড়িতে উঠে পড়েন। পরবর্তীতে উনি বিস্তারিত বর্ণনা আছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, না শুনলে শুনে নেবেন ঘটনা কি হয়েছিল। তাহলে একটা ভয়ঙ্কর মিথ্যে কথা, মিথ্যাচার ছড়ানো হয়েছিল, তো সেটা তিনি বাস্ট করেছেন। আমি তার এই সততাকে স্যালুট জানাই, খুবই চমৎকারভাবে উনি এটা বলেছেন। এটা ঠিক আছে, একটা নতুন তথ্য আমার কাছে, উনি আগে এটা বলেছেন কিনা আমি জানি না। জিয়াউর রহমান সম্পর্কে আরও উনি বলেছেন যে ক্ষমতা কুক্ষিগত করার জন্য 4000 সামরিক কর্মকর্তাকে হত্যা করেছেন। মানে জিয়া কত হত্যা করেছেন সেদিকে যাচ্ছি না, মানে খেয়াল করি আমরা, উনি শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের হত্যাকাণ্ডকে ঠিক হত্যাকাণ্ড বলছেন না, ওনারা এটাকে বিপ্লব বলছেন, এবং এই বিপ্লবে তারা নিহত হয়েছেন। সুতরাং তাদের ভাষ্য মতে একটা বড় উদ্দেশ্যের জন্য এই ঘটনাটা হয়েছে। ওই তর্কেও আমি ঢুকতে যাচ্ছি না, তার বক্তব্য কিন্তু তার স্ববিরোধিতা দেখছি। জিয়ার সময় বা জিয়া যখন দায়িত্ব নেন তখন বাংলাদেশের মিলিটারির চেইন অফ কমান্ড বলে কিচ্ছু ছিল না, একেবারেই কিছু ছিল না। বাংলাদেশে সরকার ছিল না। উনি জিয়া যখন দায়িত্বে আসেন তার আগে নভেম্বরের ওই সময়গুলোতে চেইন অফ কমান্ড বলে কিছু ছিল না, তাকে সেগুলো ফিরিয়ে আনতে হয়েছে। পাল্টা কু প্রতিনিয়ত হচ্ছিল, এবং সেই সময় অনিবার্যভাবেই বেশ কিছু প্রশ্নবিদ্ধ বলবো আমরা বিচারের পরিস্থিতি হয়েছে, এবং ফার্স্ট বিচার এগুলো ওনাকে করতে হয়েছে। প্রশ্নবিদ্ধ বলাও হয়তো এই অর্থে ঠিক না, কারণ ওই সময়টা ওইটা ডিমান্ড করে। তো তাহলে জিয়ার করা এই পদক্ষেপগুলোকে মেজর ডালিম কিভাবে তাচ্ছিল্য করেন, কিভাবে বিদ্রুপ করেন, কিভাবে সমালোচনা করেন, ওগুলো এসেনশিয়াল ছিল বাংলাদেশের ওই সময়কার স্টেবিলিটি নিশ্চিত করার জন্য। আমি ডালিমের তার যে বক্তব্য আছে সেটার ভিত্তিতেই বলছি। এরকম প্রচুর সব, কিন্তু জিয়াকে ডেমোনাইজ করার ইচ্ছে, মানে এক ধরনের চর্চা তার মধ্যে ছিল। রাদার শেখ মুজিবুর রহমান সম্পর্কে উপস্থাপক জনাব ইলিয়াস ইনফ্যাক্ট এটা তুলেও এনেছেন যে আপনি তার বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেননি, কোনো বাজে মন্তব্য করেননি, এবং ডালিম স্বীকারও করেছেন যে তার সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল। কারণ তিনি যখন তার স্ত্রীকে তুলে নিয়ে যায় সে সময় তার স্ত্রীর সাথে শেখ মুজিবুর রহমানের কথোপকথন তিনি যখন বলেন, বোঝা যায় তাদের মধ্যে খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। এবং আমরা অন্যান্য জায়গা থেকে এটাও জানি যে শেখ মুজিবুর রহমানের পরিবারের সাথে সম্পর্ক থাকার কারণেই 32 নম্বরে ডালিম যাননি, উনি ওই জায়গাটা থাকতে চাননি। ঠিক আছে, হতেই পারে কারো এরকম ব্যক্তিগত সম্পর্ক, কিন্তু যে কথাটা বলছিলাম, শেখ মুজিবুর রহমানকে উনি এভাবে ছাড়তে, কিন্তু জিয়াকে উনি অনেক বড় এক ধরনের ভিলেন বানানোর চেষ্টা করছেন, এটা সঠিক। এবং জিয়া বিট্রে করেছেন, যদিও জিয়া 75-এর ঘটনা জানতে পেরেছেন কিংবা জানতেন কিনা, নানান রকম ইতিহাস আমাদের সামনে আছে। কোনো জায়গায় আছে এভাবে যে তিনি জানতেন, তিনি এটার মধ্যে ইনভলভ থাকতে পারবেন না, কিন্তু উনি তোমরা পড়তে পারো এ ধরনের কথা কেউ বলার চেষ্টা করেছেন। কারো বইতে এরকম এসছে। আমরা ওই আবারও বলছি, তর্কগুলোতে যেতে চাইছি না। ইতিহাস খোঁজার জন্য আমি এই ভিডিও করছি না। ইতিহাস খোঁজার জন্য যদি হয় তাহলে সব কিছু একত্র করে আবার কথা বলবো, কিন্তু আমি বলছি এই চেষ্টাটা আছে, চেষ্টার জায়গাটা আছে। এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ 2-3টা ইস্যু আছে। একটা হলো বুদ্ধিজীবী হত্যা কারা করেছিল, লিডিং প্রশ্ন করছিলেন মিস্টার ইলিয়াস, তখন উনি জবাব দিয়েছেন না, এটা পাকিস্তানে করার কোনো কারণ, এটা ভারতীয়রা করেছে। কতজন শহীদ